আসসালামু আলাইকুম। আজকে আমি হেল ইউনিভার্সিটির ১৭ নম্বর এপিসোডটা এক্সপ্লেন করব। সত্যি বলতে এই ড্রামাটা দেখার পর আমি ফিলিপিনো ড্রামার একদম ফ্যান হয়ে গেছি। বিশ্বাস করো এই ড্রামাটা দেখার পর ফিলিপিনো ড্রামার প্রতি আমার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। আর আজকের এপিসোডের শেষে এমন একটা টুইস্ট আছে যেটা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না। যেখানে আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম জেনকে সিক্রেট ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে নার্স আর সেই পাগল ডাক্তারটা ছিল। একটু পরেই সেখানে ম্যাডাম ভায়োলেট এসে উপস্থিত হয়। সেই ল্যাবের ভেতরে আরও অনেক স্টুডেন্টের বডি দেখা যাচ্ছিল, যাদের উপরে সেখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেসব বডি দেখে জেন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখন সেখানে ম্যাডাম ভায়োলেট এসে উপস্থিত হয়। তার সাথে ছিল তার ছেলে লিয়াম। এই সময় লিয়ামের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে কতটা গিল্টি ফিল করছে। সে তো ভালোভাবে জেনের চোখের সাথে চোখ মেলাতে পারছিল না। এরপর ম্যাডাম ভায়োলেট যখন একপাশে গিয়ে এক্সপেরিমেন্ট স্টার্ট করার ব্যাপারে কথা বলতে যায়, লিয়াম তখন জেনের সামনেই দাঁড়িয়েছিল। সে জেনের কাছে এসে তার এই করুণ অবস্থা দেখে তার কাছে মাফ চায়। জেন বলে, তুমি আসলে কিসের জন্য মাফ চাইছো? লিয়াম তখন বলে, প্লিজ আমার মাকে মাফ করে দিও। তখন জেইন বলে, তোমার কি মনে হয় এত কিছুর বদলে শুধু সরি বললে সবটা কভার হয়ে যাবে? তোমার মা এতগুলো মানুষের জীবন নষ্ট করেছে, কতগুলো স্টুডেন্টকে জানে মেরে ফেলেছে। এখন তো অ্যাটলিস্ট তোমার চোখ খোলা উচিত। জেনের কাছ থেকে এসব শুনে লিয়াম বলে, সত্যি বলতে আমার সবসময় তোমাকে দেখে অনেক বেশি হিংসে হয়। যেই সম্পর্কটা আমি তোমার আর তোমার বন্ধুদের মধ্যে দেখতে পাই, তোমরা যেভাবে সবাই একসাথে অনেকটা খুশি থাকো, এসব দেখে আমারও সত্যি খুব ইচ্ছে হয় আমারও যদি তোমাদের মতো এমন ফ্রেন্ডশিপ থাকতো। জেইন বলে, এখনও তো অনেক দেরি হয়ে যায়নি, তুমি এখনও সবার সাথে বন্ধুত্ব করতে পারো। এসবের জন্য তোমাকে শুধু তোমার মায়ের ছায়াতল থেকে বের হতে হবে। লিয়াম বলে, না আমি এটা পারবো না, কারণ আমার জীবনে এখন মা ছাড়া আর কেউ নেই। জেইন তখন লিয়ামের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, এখনও একদমই দেরি হয়নি, প্লিজ আমাদেরকে সাহায্য করো। লিয়াম বারবার বলতে থাকে, সরি জেইন, আমি একদমই পারবো না। জেন এই কথা শুনে তাকে রেগে গিয়ে বলে, কেন কেন পারবে না তুমি? তুমি কি ভয় পাচ্ছ তোমার মাস্টারের অর্ডার ভঙ্গ করতে? জেইন তাকে এভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। এরই মধ্যে ম্যাডাম ভায়োলেট আবারও জেনের কাছে চলে আসে, আর সেই ডাক্তারকে বলে তখনই ফর্মুলাটা তৈরি করার প্রসেস শুরু করে দিতে। সেই সময় পর্যন্ত জেন তো জানতো না ফর্মুলাটা আসলে তার রক্ত দিয়ে তৈরি করা হবে। তাই সে ম্যাডাম ভায়োলেটকে বলে, ও আচ্ছা, অবশেষে আপনারা তাহলে সেই লাস্ট উপাদানটা পেয়ে গেছেন, যেটা দিয়ে এই ফর্মুলাটা কমপ্লিট হবে। যেহেতু সেই উপাদানটা পেয়ে গেছেন, তাহলে আমাদেরকে এখানে বেঁধে রেখেছেন কেন? এইসব টর্চার বন্ধ করে আমাদেরকে দয়া করে যেতে দিন। তখন ম্যাডাম ভায়োলেট বলে, কি বললে? তোমাদেরকে যেতে দিব? তুমি আমাকে কি মনে করো, পাগল নাকি? আমি এত বছর যাবৎ ওই ফর্মুলাটা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, আর তুমি এখন বলছো তোমাদেরকে এখান থেকে যেতে দিয়ে আমি নিজে জেল খাটি। আমি এখন আমার সফলতার দ্বারপ্রান্তে। এই মুহূর্তে আমি কোনো ভুল করতে পারি না, আর এর জন্য এই কাজের কোনো সাক্ষীও বেঁচে থাকবে না। তখন জেইন ম্যাডাম ভায়োলেটকে জিজ্ঞাসা করে, আপনার প্ল্যানটা আসলে কি? আপনি কি আমাদের সবাইকে মারতে চাইছেন? তখন ম্যাডাম ভায়োলেট খুবই কড়া গলায় বলে, আমার পরিকল্পনাকে আন্ডার এস্টিমেট করার চিন্তাও করো না। তখন জেইন বলে, আপনি কি মনে করেন আপনি এত সহজে পার পেয়ে যাবেন? ম্যাডাম ভায়োলেট বলে, তাই নাকি? তোমার আসলে আমার সম্পর্কে কোনো ধারণাই নেই জেইন। আমি বরাবরই অনেক বেশি লাকি, যার জন্য দাদার শেষ দুই টুকরো নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছে, যার প্রথমটা ছিলে তুমি। এটা শুনে জেইন একদম কনফিউজড হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আমি কিভাবে? ভায়োলেট বলে, তোমাকে সুপ্রিমো যে বিশেষ ট্রিটমেন্ট করে আসছিল কেমন হবে যদি জানো সেটা আসলে তোমার ভেতরে থাকা অন্য কোনো বিশেষ কিছুর জন্য হতে পারে। তোমার রয়েছে পৃথিবীর সবচেয়ে রেয়ার ব্লাড টাইপ, আর তার মধ্যে রয়েছে একটা খুবই বিরল উপাদান, যে উপাদানটার ব্যাপারে ডক্টর রাজন জানতে পেরেছিল যখন সে জেনের রক্ত নিয়ে ল্যাবে র্যান্ডমলি টেস্ট করছিল। তখন থেকেই তারা জানতে পারে জেনের রক্ত দিয়ে আসলে সেই ফর্মুলাটা কমপ্লিট করা সম্ভব। এসব কিছুর ব্যাপারে জানার পর জেইন বলে, তাহলে আপনাদের আসলে আমার ব্লাড দরকার সেই সিরামটা প্রস্তুত করার জন্য, যেটা দিয়ে আপনারা সেই ফর্মুলাটা কমপ্লিট করবেন। এরপর ম্যাডাম ভায়োলেট বলে, বিশ্বাস করো, তোমার হোঁচট খেয়ে এখানে এসে পড়া আর শেষমেশ এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা আমার কপালে ঘটে যাওয়া এ যাবৎকালের সবচেয়ে চমৎকার ঘটনা ছিল। আমরা যতবার ওই ফর্মুলাটা ছাড়া সেই প্রক্রিয়াটি নকল করার চেষ্টা করেছি, আর ঠিক ততবারই আমরা ব্যর্থ হয়েছি। আর এর কারণ হলো ডক্টর রাজন, যে কিনা দুর্ভাগ্যবশত ডক্টর কুইজনের মতো অতটা স্মার্ট নয়।
এখানে সবার সুবিধার জন্য আবার একবার মনে করিয়ে দিচ্ছি, ডক্টর কুইজেন হলো আগের প্রিন্সিপাল, যাকে ম্যাডাম ভায়োলেট মেরে ফেলেছিল। শুধু তাকে না, তার ছেলে লাক্সকেও মেরে ফেলেছিল। ডক্টর কুইজেন আসলে তার মৃত স্ত্রীকে আবার জীবিত করতে এই ফর্মুলাটা নিয়ে কাজ করছিল। তো আবার গল্পে ফিরে আসা যাক। ম্যাডাম ভায়োলেট আরও বলতে থাকে, এই ব্যর্থতা আমাদের জন্য খুবই লজ্জার বিষয় ছিল। আমরা সেই ফর্মুলাটা বানাতে চেয়েছিলাম, কিন্তু এতবার চেষ্টা করার পরও যখন কিছুই হচ্ছিল না, তখন আমরা প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম। তখন আমরা ভেবেছিলাম এই ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীর কাছে এই ফর্মুলাটা সুরক্ষিত থাকবে, আর ভেবেছিলাম সেটা হয়তো কোনো ম্যাথমেটিশিয়ান বা সায়েন্টিস্ট হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে একজন আর্টিস্ট, যে কিনা এসব কিছু সুন্দরভাবে নিজের কাছে গুছিয়ে রেখেছিল। তাই আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বুঝতে পারি ম্যাডাম ভায়োলেট আসলে কার কথা বলছে। সে আর্টিস্ট মেয়েটি ছিল সেলিন, যে কিনা এসব ফর্মুলা নিজের কাছে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল, যেটার কারো দ্বারা সম্ভব হয়নি। জেন তখন বুঝতে পারে সেলিনকে আসলে কে মেরেছে। সে ম্যাডাম ভায়োলেটকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি সেলিনকে মেরেছিলেন? ম্যাডাম ভায়োলেট তখন তাচ্ছিল্য করে বলে, ও আচ্ছা, সেই মেয়েটার নাম তাহলে সেলিন ছিল। সরি জেন, আমার এসব নাম মনে রাখার একদমই সময় নেই। এই কথাটা শুনে জেন অনেক কষ্ট পায়। আমি এমন ব্যবস্থা করব যাতে আপনি এতদিন যাবৎ যাদেরকে মেরেছেন ওই সব স্টুডেন্টদের নাম মনে রাখতে বাধ্য হন। ম্যাডাম ভায়োলেট জেনকে জিজ্ঞাসা করে, তুমি আমার কি করতে পারবে? তোমার অবস্থা দেখেছো? তখন জেন বলে, সুপ্রিমো অবশ্যই আমার জন্য আসবে। আপনি তাকে চেনেন না যতটা আমি তাকে চিনি। সে আমাকে বাঁচাতে আসবে। ম্যাডাম ভায়োলেট তখন বলে, আমার তো এমনটা একদমই মনে হয় না। এটা বলেই সে ডক্টর রাজনকে ইশারার মাধ্যমে প্রসেসটা শুরু করার আদেশ দেয়। এরপর ডক্টর রাজন জেইনের শরীর থেকে ব্লাড বের করার প্রসেস শুরু করে দেয়, যার জন্য আরও দুইটা গার্ড এসে জেনকে শক্ত করে বাঁধে। জেইন তখন চিৎকার করতে থাকে, যেসব লিয়ামও একদম সহ্য করতে পারছিল না। ডক্টর রাজন তখন বলে সব কিছু একদম নিখুঁতভাবে মিলে গেছে, অর্থাৎ সেই ফর্মুলাটি অবশ্যই তৈরি হবে। এটা শুনে ম্যাডাম ভায়োলেট অনেকটা খুশি হয়, আর জেইন তখন ব্যথায় চিৎকার করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা সুপ্রিমোকে দেখতে পাই, যাকে কিনা স্টোর রুমে বেঁধে রাখা হয়েছিল। তখনই সুপ্রিমোর একটু একটু করে জ্ঞান ফিরতে থাকে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার সামনে ম্যাডাম ক্যাট দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞাসা করে জেইন কোথায়। তার হাতে তখন একটা এন্টি কাটার ছিল, যেটা দিয়ে সে চাইলে সুপ্রিমোর হাত খুলে দিতে পারত। কিন্তু সে এটা না করে সুপ্রিমোকে বলতে থাকে জেইনের সাথে সেই সিক্রেট ল্যাবে আসলে কী হতে চলেছে। সে বলে সেই সিক্রেট ল্যাবে জেইনের সব রক্ত বের করার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। ম্যাডাম ভায়োলেট অবশেষে সেটা পেতে চলেছে, যার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। আর তার সেটা পাওয়ার সাথে সাথেই আমাদের এই হেল ইউনিভার্সিটির নরকের জীবনও শেষ হয়ে যাবে। তখন সুপ্রিমো চিৎকার করে বলে, এখন যাই হচ্ছে না কেন এটা একদমই ঠিক না ম্যাডাম ক্যাথ। আর আপনি এসব কি বলছেন? আপনি তো কখনোই তাদের মতো ছিলেন না। আমাদের এখন উল্টো ম্যাডাম ভায়োলেটকে থামানো উচিত। তখন ম্যাডাম ক্যাথ বলে, তোমার এমনটা কেন মনে হচ্ছে? আমি ম্যাডাম ভায়োলেটের মতো নই। এতগুলো বছর আমি শুধু দাঁড়িয়ে থেকেছি, আর আমার চোখের সামনে স্টুডেন্টদের মরতে দেখেছি। তাদেরকে বাঁচানোর জন্য আমি কিছুই করতে পারিনি, তাই আমি নিজেকেও তাদের মৃত্যুর জন্য দায়ী মনে করি, ঠিক যেমনটা ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো দায়ী। তখন সুপ্রিমো বলে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো তাদের মতো সেই সিরামের পেছনে লেগে নেই। আপনার উদ্দেশ্য তাদের থেকে একদমই আলাদা। আপনি শুধু চান যেভাবেই হোক সবাই লকডাউন থেকে বের হয়ে আসি, যাতে করে এই মৃত্যুর খেলা বন্ধ হয়, যাতে করে আপনি আপনার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারেন। আর আমি অন্ধ না ম্যাডাম ক্যাথ, আমি জানি আপনি এসব কিছু আমাদের ভালোর জন্য করার চেষ্টা করছেন। সুপ্রিমোর এসব কথা শুনে ম্যাডাম ক্যাথেরও হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে ম্যাডাম ভায়োলেট যা চায় তা পেয়ে গেলেও এইসব কোনো কিছুই শেষ হবে না, বরং উল্টো সবাই মারা যাবে। এটা বুঝতে পেরে সে সুপ্রিমোকে বলে, আমি শুধু চাই যেভাবেই হোক তোমরা সবাই এখান থেকে বেঁচে ফিরো। তখন সুপ্রিমো বলে, সেটার জন্য আমার কাছে একটা পরিকল্পনা আছে, কিন্তু সেই পরিকল্পনাটি সফল করতে হলে জেনকে একদমই মরতে দেওয়া যাবে না। আর ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো তাদের পাপের শাস্তি অবশ্যই পাবে। তাই আমাকে এই পরিকল্পনা সফল করতে সাহায্য করুন, যাতে করে আমি এসব কিছু বন্ধ করতে পারি। আর এই সব কিছু আজকে রাতেই শেষ হয়ে যাবে, আমি আপনাকে প্রমিস করছি। তখন ম্যাডাম ক্যাথ বলে, কি হবে যদি তোমার পরিকল্পনাটি ব্যর্থ হয়? তখন সুপ্রিমো দৃঢ় কণ্ঠে বলে, আপনি হয়তো ভুলে গেছেন আমি সুপ্রিমো, আর আমি ব্যর্থ হতে পারি না। অ্যাসের এত সাহস দেখে আমি নিজেই তো তার প্রেমে পড়ে যাচ্ছি। তোমাদের তাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার এত সাহস দেখে ম্যাডাম ক্যাথও সাহস পায়, আর সে সুপ্রিমোকে অবশেষে মুক্ত করে দেয়।
এর সাথে সাথে সে সুপ্রিমোকে বলে দেয় জেন আসলে কোথায় আছে। ম্যাডাম ক্যাথ বলে তুমি সার্ভিস স্লিপ দিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারবে, যেখানে জেনকে রাখা হয়েছে। তার জন্য তোমার শুধু একটা অ্যাডমিন কি দরকার। এটা বলে সে তার কাছে থাকা সেই চাবিটা দিয়ে দেয়, যেটার মাধ্যমে সেই গোপন জায়গায় থাকা ল্যাবটিতে সে পৌঁছাতে পারবে। এরপর সে সুপ্রিমোকে গুড লাক উইশ করে। সুপ্রিমো তাকে ধন্যবাদ জানায়। ম্যাডাম ক্যাথ বলে এখন ধন্যবাদ জানানোর সময় না, এখন শুধু আমাকে যা প্রমিস করেছো তা ভালোভাবে শেষ করো। সুপ্রিমো মুক্ত হওয়ার সাথে সাথেই সেই ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে ল্যাবের ভেতরে দেখা যায় তারা জেইনের রক্ত দিয়ে একের পর এক ব্যাগ ভরতে থাকে। এসব দেখে এক পর্যায়ে নার্স ডক্টর রাজনকে থামানোর চেষ্টা করে। সে বলে যদি এভাবে চলতে থাকে তাহলে তো জেইন মারা যাবে, তার শরীরে আর কোনো রক্তই অবশিষ্ট থাকবে না। তখন ডক্টর রাজন বলে তো কী হয়েছে, আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। যদি আমরা তাদের কথা মতো কাজ না করি তাহলে তারা উল্টো আমাদেরকেই মেরে ফেলবে, আর আমাদেরকে আজকের রাতের মধ্যেই সবটা কমপ্লিট করতে হবে। ম্যাডাম ভায়োলেট তখন বলতে থাকে আমি কোনো ভুলের সম্ভাবনা রাখতে চাই না, তাই তার শরীরে থাকা সব রক্ত বের করে ফেলো। এই কথা শুনে নার্স ম্যাডাম ভায়োলেটকে বলে তাহলে তো সে মারা যাবে। ম্যাডাম ভায়োলেট বলে এই মুহূর্তে আমি এসব কোনো কিছুই পরোয়া করি না, যা বলেছি তা করো। এদিকে অতিরিক্ত রক্ত নেওয়ার কারণে জেইন ধীরে ধীরে হুঁশ হারিয়ে ফেলে। এরপরেই আমরা সুপ্রিমোকে সেই ল্যাবের ভিতরে দেখতে পাই। এদিকে ল্যাবের ভেতরে জেনের এই করুণ অবস্থা দেখে নার্সও হাত গুটিয়ে বসে থাকতে পারে না। সে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় আর জেনকে মুক্ত করার কথা বলে। ম্যাডাম ভায়োলেট তখন নার্সের দিকে চিৎকার করে বিশ্বাসঘাতক বলে। এরপর গার্ডদের আদেশ দেয় তাকে সাথে সাথে সেখান থেকে নিয়ে যেতে। গার্ডরা এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেখানে অন্য আরেকজন আসে ডক্টর রাজনকে সাহায্য করতে। একটা মজার বিষয় হলো এবার যেই ছেলেটা অ্যাসিস্ট করতে আসে সে আর কেউ না, এই গল্পের আসল লেখক। অর্থাৎ এই হেল ইউনিভার্সিটি গল্পটা এই মাস্ক পরা ছেলেটাই লিখেছে, অর্থাৎ ডিরেক্টর এখানে রাইটারকেও কাস্ট করেছে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুপ্রিমো অবশেষে সেই সিক্রেট ল্যাবের ভিতরে প্রবেশ করে, যেখানে পদে পদে গার্ডরা ছিল আর তাদের সাথে ছিল বড় বড় রাইফেল। সুপ্রিমো সেখান থেকেই দেখতে পায় নিচে জেনকে রাখা হয়েছে আর তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সুপ্রিমো গার্ডদের সাথে লড়াই করতে থাকে জেনের কাছে পৌঁছানোর জন্য। ম্যাডাম ভায়োলেট এটা বুঝতে পেরে ল্যাবের চারিদিকে সবগুলো দরজা বন্ধ করে দিতে বলে আর পরিস্থিতি সামলানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। ডক্টর রাজনও বিপদের আভাস পেয়ে জেনকে সেখানে সে অবস্থায় রেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে মারামারির এক পর্যায়ে সুপ্রিমো তার সাথে থাকা ছুরিটা বের করতে বাধ্য হয়। এরপর একে একে ছুরি দিয়ে সবাইকে ঘায়েল করে। এরপর জেনের কাছে এসে তাকে সাথে সাথে জাগিয়ে তোলে। সুপ্রিমো বলে তোমার কিচ্ছু হয়নি, আমি তোমার সাথে আছি। এরপর তাকে ধীরে ধীরে শ্বাস নিতে বলে, কারণ জেইন তখন অনেক বেশি আতঙ্কিত ছিল। জেইনও এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় আর বিশ্বাস করতে পারে সুপ্রিমো আসলে তাকে বাঁচাতে সেখানে এসেছে। সুপ্রিমো বলে আমাকে মাফ করে দিও, অনেক বেশি দেরি করে ফেলেছি। জেইন বলে আমার সাথে এরপর কি হয়েছে। সুপ্রিমো বলে তোমার সাথে কিছুই হয়নি, তুমি শুধু আমার কাছে ফিরে এসেছো। শুধু এতটুকুই মনে রাখো, আর বাকি সব কিছু ভুলে যাও। তুমি তো শেষবার আমাকে বলেছিলে তুমি আমার কাছে ফিরে আসবে, আর তোমার বলা সেই কথাটা তুমি এবার ভোলার সাহস করবে না। আর আমাকে প্রমিস করো তুমি আর কখনোই আমাকে একলা রেখে যাবে না, ঠিক আছে। জেইন বলে আমি তোমাকে কিছুই প্রমিস করতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে শেষ পর্যন্ত থাকবো। এতে যাই হয়ে যাক না কেন, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এরপরেই জেনের মনে পড়ে যায় তার বন্ধুদের কথা। সে সুপ্রিমোকে জিজ্ঞাসা করে আমার বন্ধুরা কোথায়। সুপ্রিমো বলে চিন্তা করো না, তারা সবাই এখন সেফ আছে, আর এখন শুধু তুমি আমার প্রায়োরিটি। এর জন্য এখন শুধু এটা নিয়েই ভাবো। এরপর সুপ্রিমো জেনকে তার কাছে থাকা সেই ছুরিটা দেয় আর বলে এটা তোমার কাছে রাখো, শুধুমাত্র যখন অনেক বেশি দরকার হবে তখনই এটা ব্যবহার করবে। এরপর সে জেনকে বলে তুমি কি এই অবস্থায় এখান থেকে পালাতে পারবে। জেন বলে হ্যাঁ। এরপর সুপ্রিমো তাকে সেখান থেকে নিচে নামায় আর জেনকে জিজ্ঞাসা করে তোমার কি ভয় হচ্ছে। জেন বলে আমার এখন আর কোনো ভয় নেই। এরপর তারা দুজন সেখান থেকে ধীরে ধীরে পালাতে থাকে। তখন আমরা খেয়াল করতে পারি সুপ্রিমো অলরেডি পায়ে আঘাত পেয়েছে, যার জন্য সে ভালোভাবে হাঁটতে পারছে না। ঠিক এমন সময় সেখানে আরও অনেকগুলো গার্ড এসে তাদের দুজনকে চারদিক থেকে ঘিরে ফেলে আর তারা দুজনও প্রস্তুত হয় তাদের সাথে লড়াই করতে। একদিকে জেইন আর অন্যদিকে সুপ্রিমো, তারা দুজন বেশ দক্ষতার সাথে লড়াই করে। এর এক পর্যায়ে একটা গার্ড এসে যখন জেইনের কাছে থাকা সেই ছুরি নিয়ে তার উপরে হামলা করতে যাচ্ছিল, ঠিক তখনই সুপ্রিমো এসে তাকে বাঁচিয়ে দেয়। জেইন এরপর নিজের উপর হুঁশ হারিয়ে ফেলে আর সেই গার্ডের উপর সেই ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। জেইন তো একদমই থামছিল না,
তখন সুপ্রিমো এসে তাকে থামায়। এই লড়াইয়ের পর সুপ্রিমোর অবস্থা আরও খারাপ হয়ে যায়। তখন জেইন বলে সামনের গার্ডদের সাথে সে আগে লড়াই করবে। এদিকে আমরা বাকি সব স্টুডেন্টদেরকে দেখতে পাই যারা সেই সেল থেকে পালিয়ে বের হচ্ছিল। জেরোম আর ডেভ মিলে তাদের সবাইকে একদিক দিয়ে নিয়ে যাচ্ছিল, যার ব্যাপারে ভানেসার কোনো আইডিয়া ছিল না। তাই এক পর্যায়ে ভানেসা একদম রেগে যায়। সে তাদের দুজনকে জিজ্ঞাসা করে আমরা এখানে আসলে কাদের জন্য অপেক্ষা করছি, আমাদের তো এখন পালানোর চেষ্টা করা উচিত। জেরোম বলে আমরা যাদের জন্য অপেক্ষা করছি তারা কিছুক্ষণের মধ্যে এদিকে চলে আসবে। ভানেসা তো কিছুই বুঝতে পারছিল না সে আসলে কাদের ব্যাপারে কথা বলছে। তাই সে জেরোমকে জিজ্ঞাসা করে আমরা আসলে এখানে কাদের জন্য অপেক্ষা করছি। তখন মিয়া ভানেসাকে শান্ত করার চেষ্টা করে। সে ভানেসাকে বলে আমি ওইসব গার্ডদের আগেও দেখেছি যারা আমাদেরকে বন্দি করেছিল। তারা স্টুডেন্টদেরকে জোর করে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। হয়তো তারা সেই সব স্টুডেন্টদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে গেছে। আর এসব মনে করেই আমার জেনের জন্য আরও বেশি চিন্তা হচ্ছে। আমাদের উচিত জেনকে আরও তাড়াতাড়ি উদ্ধার করা। তখন পেছন থেকে ফ্রিজি এসে বলে তুমি জেনের কথা বলছো, সে তো এখন সুপ্রিমোর সাথে আছে, তাই তার ব্যাপারে চিন্তা না করে আপাতত শান্ত হও। আমাদের উচিত হবে এখানেই দাঁড়িয়ে থেকে তাদের জন্য অপেক্ষা করা। তখন পাশের একটা ছেলে বলে ওঠে তোমরা তো বলছোই না কাদের জন্য আসলে আমরা এখানে অপেক্ষা করছি। এখনই আমাদের পালানোর একটা বড় সুযোগ, তাই অন্যদের ব্যাপারে চিন্তা করা বাদ দিয়ে এখনই আমাদের এখান থেকে পালানো উচিত। এই কথা শুনে মিয়া তো অনেক বেশি রেগে যায়। সে সেই ছেলেটাকে বলে তুমি আসলে কি বলতে চাইছো। তখন সেই ছেলেটা বলে তাদের তো জেনকে দরকার ছিল, আর তারা জেনকে পেয়েও গেছে। তাই আমাদের উচিত হবে এই সুযোগটা ব্যবহার করে এখান থেকে পালিয়ে যাওয়া। এই কথাগুলো শুনে মিয়া একটা কষিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে তোমরা এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে। সেই একমাত্র কারণ যার জন্য আমরা সেই জেল থেকে বের হতে পেরেছি। সে নিজের আত্মত্যাগ করে আমাদের সবাইকে মুক্ত করেছে, আর শুধুমাত্র তার জন্য আমরা এখনো বেঁচে আছি। আর তার এত কিছু করার পর তুমি এসব বলছো, তোমার কি একদমই লজ্জা হয় না। এটা বলে সেই ছেলেটাকে আরও মারতে থাকে। তখন ডেভ এসে তাকে কোনো মতো থামায় আর মিয়াকে বলে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত, এর সাথে আমরা সবাই অনেক বেশি ভয় পেয়ে আছি। তাই তোমাদের এসব শুধু শুধু লড়াইয়ে কোনো সমাধানই আসবে না। তখন ফ্রিজি বলে আমার কাছে মিয়ার এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। তাদের থেকে এসব কথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা কেউ বুঝতেই পারছিল না এখন তারা কী করবে। এসব দেখে অ্যাঞ্জেলিকা তাদের সবাইকে চুপ থাকতে বলে। সে তখন সবাইকে উদ্দেশ্য করে বলে তোমরা আসলে একটা কাপুরুষের দল, কারণ এখন পর্যন্ত তোমরা শুধু এটাই ভেবে যাচ্ছ কিভাবে এখান থেকে পালানো যায়। কিন্তু তোমাদের মধ্যে একজনেরও এটা ভেবে রাগ উঠছে না তারা আমাদের সাথে যা করেছে তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া উচিত। যারা তোমাদের সাথে এত বেশি অন্যায় করে এসেছে তাদেরকে কিছু না করেই তোমরা শুধু এখান থেকে পালানোর চিন্তাই করছো। তোমাদের কি নিজেদের জন্য একটুও দয়া হয় না। আমরা এতটা বছর প্রত্যেকটা দিন শুধু ভয়ে ভয়ে দিন কাটিয়েছি। তোমরা আসলে কেউ জেনের চুলেরও যোগ্য না। সে নতুন হওয়া সত্ত্বেও যেভাবে সাহস দেখিয়েছে আর এখানে এসে কত কিছু পরিবর্তন করেছে তা তোমরা জীবনেও চিন্তাও করতে পারো না। শেষ পর্যন্ত তোমরা সবাই ইঁদুরের বাচ্চাদের মতো এখনও শুধু পালানোর চেষ্টা করছো। কিন্তু আমি তোমাদের মতো না, আমি লড়াই করব। আমি আর তাদের গোলাম হয়ে থাকবো না। তার এই কথা শুনে বাকি মেয়েরাও আস্তে আস্তে বলে ওঠে আমরা এভাবে আর ভয়ে বাঁচব না, এখন আমরা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। তখন ফ্রিজি বলে আমি শিওর হয়ে বলতে পারি সুপ্রিমো এখনও ভিতরেই আছে, তাকে সেখানে আটকে রাখা হয়েছে। আর তোমাদের কোনো ধারণাও নেই সে কতবার তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। সে যদি না থাকতো তাহলে আমরা সবাই আরও অনেক আগেই মারা যেতাম। তাই আমরা এভাবে তাকে এই লড়াই একা ফেলে রেখে যেতে পারি না। তখন সেখানে থাকা মেয়েরা বলে আমরা এখন সবাই সুপ্রিমোর পাশে আছি। সেখানে থাকা যে মেয়েটিকে সুপ্রিমো সেদিন বাঁচিয়েছিল সেই মেয়েটিও বলে আমি আর আমার মা এখনও বেঁচে আছি সুপ্রিমোর জন্য, কারণ সেই আমাদেরকে বাঁচিয়েছিল। তাই আমি এই বিপদের দিনে সুপ্রিমোকে একা রেখে কোথাও যাব না। তাদের এই কথার সাথে সেখানে উপস্থিত বাকি সব স্টুডেন্টরা একমত হয়। তখন ডেভ বলে ঠিক আছে, এখন থেকে আমরা সবাই একসাথে লড়াই করব, কিন্তু এখন আমাদের একদমই শব্দ করা যাবে না, তা না হলে শত্রুরা আমাদের খবর পেয়ে যাবে। আমরা দেখতে পাই জেরোমের হাতে কিছু একটা ছিল যেটা ট্র্যাক করে সবাইকে নিয়ে কোথাও একটা যাওয়ার চেষ্টা করছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই লুককে তারা তিনজন খুঁজে পেয়েছে। ম্যাট তখন তাকে জব্দ করে জিজ্ঞাসা করে তুমি জানতে আমরা সবাই বিপদে আছি, কিন্তু তবুও তুমি আমাদেরকে কিছুই বলনি। তখন লুক বলে হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি তখন বোকা ছিলাম। আমি তো ভেবেছিলাম আমি যদি তাদেরকে সাহায্য করি হয়তো তারা আমাদেরকে ছেড়ে দিবে, আমি এখান থেকে বের হয়ে আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারবো। কিন্তু তারা এমনটা কিছুই করেনি, তারা শুধু আমাকে গুটি হিসেবে ব্যবহার করেছে। এরপর সে নাজেরকে বলে আমি তো শুধু এতটুকুই চেয়েছিলাম,
যে তুমি আমাকে রেসপেক্ট করো, যেটা আমি তোমার কাছ থেকে কখনোই পাইনি। তখন নাজের বলে, বিশ্বাসঘাতকতা কখনো রেসপেক্ট ডিজার্ভ করে না, কিন্তু আমি তাদের সবাইকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে থাকি, যারা নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, যারা কিনা নিজের ভুল স্বীকার করে। এরপর ম্যাট লুকের কাছে জিজ্ঞাসা করে বাকি স্টুডেন্টরা এখন কোথায় আছে, আর জেনকেই বা তারা কোথায় নিয়ে গেছে। লুক বলে জেনকে তারা এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে থাকা সিক্রেট ল্যাবে নিয়ে গেছে, অ্যাডমিন বিল্ডিংয়ের নিচে পশ্চিম দিকে সেখানে একটি ল্যাব রয়েছে। এটা শুনে নিকি একদমই অবাক হয়ে যায়। সে বলে আমি বিশ্বাসই করতে পারছি না, এতগুলো সময় ধরে আমরা মরিয়া হয়ে যে সিক্রেট ল্যাবের খোঁজ করছিলাম সেটা কি না বিল্ডিংয়ের নিচে লুকিয়েছিল। তখন ম্যাট বলে আমরা এখন আর কিসের অপেক্ষা করছি, আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তখন লোক বলে আমিও তোমাদের সাথে যেতে চাই, আর আমার কাজের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমার কাছ থেকে সম্মান পাওয়ার এই দ্বিতীয় সুযোগটা হাতছাড়া করতে চাই না। এটা শুনে নাজির তার হাত বাড়িয়ে দেয়, আর ঠিক তখনই সেখানে রোকসেন আর নকলের সেলফি নিয়ে এসে উপস্থিত হয়। হয়তো তারা এক হয়ে ভায়োলেট আর ফ্রান্সিসকোর বিরুদ্ধে লড়াই করবে। এদিকে আমরা জেইন আর সুপ্রিমোকে একসাথে দেখতে পাই, যেখানে সুপ্রিমোর পায়ের অবস্থার জন্য সে একদমই সামনের দিকে এগোতে পারছিল না, আর এক পর্যায়ে সে নিচে পড়ে যায়। সুপ্রিমো তো তখনও হাল ছাড়ছিল না। তখন জেইন বলে তোমার ক্ষত জায়গা থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছে, এখনই আগে এটার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু সুপ্রিমো বলে সে ঠিক আছে, এসব বাদ দিয়ে তাদের শুধু এখন এখান থেকে পালানোর দিকে ফোকাস করা উচিত। এরপর সে হতাশ হয়ে বলে আমি আসলে জানি না বাইরে ম্যাডাম ভায়োলেটের কতগুলো গার্ড অপেক্ষা করছে, কিন্তু আমি দেখেছি তাদের সবার হাতেই বড় বড় রাইফেল আছে, তাই তাদের সাথে লড়াই করা আরও বেশি কঠিন হবে। তুমি কি প্রস্তুত? জেইন বলে যাই হোক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। তখন সুপ্রিমো বলে তোমার এতটুকু বলাই যথেষ্ট ছিল, এখন আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তোমার উপর আমি কোনো আঁচ আসতে দিব না। সুপ্রিমো আরও বলে আমি চাই এখান থেকে বের হয়ে সবসময় তোমার সাথে থাকতে। এই লড়াই শেষে আমি এই হেল ইউনিভার্সিটি থেকে বের হতে চাই, আর চিরতরে তোমার সাথে থাকতে চাই। তখন আর সুপ্রিমো হিসেবে নয়, তখন আমার আসল সত্তা অ্যাস ক্রেস হিসেবে। এই কথা শুনে জেন সুপ্রিমোকে জড়িয়ে ধরে আর তাকে একটা কিস করে। ঠিক তখনই সুপ্রিমোর পায়ের ব্যথা আরও বেশি হয়ে ওঠে। সুপ্রিমোর পায়ের এই অবস্থা দেখে জেন সুপ্রিমোকে বলে আমি তোমাকে সবসময় কিস করতে পারবো, কিন্তু আপাতত আমাদেরকে প্রথমে তোমার এই ক্ষতর একটা ব্যবস্থা করতে হবে, আর তার জন্য প্রথমে এখান থেকে বের হতে হবে। এরপর দেখা যায় তারা দুজন কোনো মতে সেই সিক্রেট ল্যাব থেকে বের হয়ে আসে, আর ঠিক তখনই সেখানে ম্যাডাম ভায়োলেটের গার্ডরা চলে আসে, আর ম্যাডাম ভায়োলেটও একটা বন্দুক হাতে তাদেরকে সেখানে আটকে দেয়। তখন ফ্রান্সিসকো বলে তোমরা সীমানার একদম শেষে চলে এসেছো, জেনকে আমাদের হাতে তুলে দাও, তাতে হয়তো আমরা তোমার জীবন ভিক্ষা দিতে পারি। ম্যাডাম ভায়োলেটও সুপ্রিমোর কাছে জেনকে ফিরিয়ে দিতে বলে। ম্যাডাম ভায়োলেট বলে সে তোমার এই ভালোবাসার যোগ্য না, তাকে আমাদের হাতে ছেড়ে দাও। এই কথা শুনে জেন বলে যদি আমি তোমাদের সাথে চলে যাই তাহলে কি তোমরা সুপ্রিমোকে ছেড়ে দিবে? সুপ্রিমো তখনই জেনকে থামিয়ে দেয় আর এসব কথা বলতে নিষেধ করে। সে জেনকে বলে তোমাকে কে বলেছে তুমি আমাকে ছেড়ে যেতে পারো? তখন জেইন বলে আমাদের অবস্থা দেখো, আমরা এখন একদমই তাদের সাথে লড়াই করার সিচুয়েশনে নেই, আর আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। তখন সুপ্রিমো জেনকে এসব কথা না বলে চুপ থাকতে বলে, আর তার উপর চুপচাপ বিশ্বাস করতে বলে। সে জেনকে বলে তুমি তোমার চোখগুলো বন্ধ করো আর শুধু আমার উপর বিশ্বাস রাখো। জেইনও তার কথা মতো তার চোখ বন্ধ করে রাখে। তখন সুপ্রিমো সেই অবস্থাতেই কোনো মতে গার্ডদের সাথে লড়াই করার চেষ্টা করে। সে যখন গার্ডদের সাথে লড়াই করছিল ঠিক তখনই ম্যাডাম ভায়োলেট একটা গুলি চালায়, যেই গুলিটা সুপ্রিমোর একদিক দিয়ে ছুঁয়ে যায়। এতে করে জেন অনেক বেশি ভয় পেয়ে যায়। সুপ্রিমো তো সেই অবস্থাতেও বলছিল আমি থাকতে তুমি কখনোই জেনকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। ম্যাডাম ভায়োলেট বলে ও আচ্ছা তাই নাকি, তাহলে তোমাকে এখানে মেরে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই বলে সে যখন আবারও সুপ্রিমোর উপর গুলি চালাতে যাবে ঠিক তখনই লিয়াম মাঝখানে এসে তার মাকে থামানোর চেষ্টা করে। সে তখন তার মাকে জড়িয়ে ধরে আর তাকে বোঝানোর চেষ্টা করে সে যা করছে তা মোটেও ভালো না। তখন ম্যাডাম ভায়োলেট বলে তোমার হঠাৎ করে কি হয়েছে, তুমি এসব কি বলছো? আমার সামনে থেকে দূরে সরে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। লিয়াম তো তবুও তার মাকে ছাড়ছিলই না। লিয়াম তার মায়ের কোনো কথাই শুনছিল না আর তাকে জাপটে ধরে সেখানেই দাঁড়িয়েছিল। ম্যাডাম ভায়োলেট তখন বলে আমি নাম্বার গুনবো, এর মধ্যে তুমি আমাকে ছেড়ে দিবে নয়তো তোমাকে মরতে হবে। এই বলে সে সত্যি সত্যি নাম্বার কাউন্ট করতে শুরু করে। লিয়াম তবুও তার মাকে বোঝানোর চেষ্টা করে। এর মধ্যে 3 পর্যন্ত গোনার পর ম্যাডাম ভায়োলেট নিজের হাতে তার ছেলের উপরই গুলি চালিয়ে বসে। লিয়াম তো অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে।
তখন ম্যাডাম ভায়োলেট বলে, লিয়াম, তোমার কিছু হবে না। সেই ফর্মুলাটা কমপ্লিট হলে আমি তোমাকে আবারও জীবিত করব, আর তুমি আবার বেঁচে উঠবে। এদিকে লিয়ামের এই অবস্থা দেখে জেন জোরে চিৎকার করে ওঠে। ভায়োলেটকে এমনটা করতে দেখে ফ্রান্সিসকো পর্যন্ত অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা তাদের সব বন্ধুদের দেখতে পাই, যারা সবাই জেরমকে অনুসরণ করে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই তারা কিছু একটা শব্দ শুনতে পায়। কিছু লোক তাদের দিকে তেড়ে আসছিল। জেরোমও সেটা তার হাতে থাকা সেই সিগন্যালের মাধ্যমে বুঝতে পারে। তারা কিছু বুঝে ওঠার আগেই কতগুলো গার্ড এসে তাদের সবাইকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। আর ভায়োলেট অন্যদিকে মুহূর্তের মধ্যে নিজেকে ঠিক করে আবার আসল রূপে ফিরে আসে আর সুপ্রিমোকে মারার আদেশ দেয়। তখন ফ্রান্সিসকো বলে, আমাদের এই মেয়েটাকে যেভাবেই হোক জীবিত দরকার। এটা বুঝতে পেরে জেন এবার এগিয়ে এসে তাদের সাথে লড়াই করতে থাকে। সে তখন অনেকগুলো গার্ডকে মেরে ফেলে। এরপর আবারও সুপ্রিমোর কাছে এসে তাকে প্রোটেক্ট করার জন্য তাকে ঘিরে বসে। তখন ম্যাডাম ভায়োলেট জেনকে বোঝানোর চেষ্টা করে যে তোমার শরীরে থাকা রক্ত অনেক বেশি মূল্যবান, তাই নিজেকে এভাবে শেষ করে দিয়ে তা বিফলে যেতে দিও না। তুমি যদি বেঁচে থাকো তাহলে আরও অনেক বেশি সিরাম বানাতে পারবে, আর এর সাথে অনেক মানুষের জীবনই বাঁচাতে পারবে। তাই আমাদেরকে সেই ক্ষমতাটা অর্জন করতে দাও। তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি, তুমি আমাদের সাথে আসো আর তোমার প্রিয়তমাকে বাঁচাও। জেন তো তবুও তার কোনো কথায় আসতে চায় না। তখন ম্যাডাম ভায়োলেট জেনকে উস্কানোর জন্য বলে, তুমি কার জন্য এত লড়াই করছো? এই ছেলেটি তো তোমাকে বরাবরই মিথ্যা বলে এসেছে। সে তোমাকে যা বলে সে আসলে তা নয়। তুমি হয়তো জানো না, মুখোশের আড়ালে সেই হলো আসল রেসেলভেনিয়া। তখন সুপ্রিমো বলে, তাই নাকি? আপনি তাহলে সেটাই মনে করেন? তখনই জেইনের মনে পড়ে যায় সেই দিনের কথা, যখন সুপ্রিমোর মতো করে কেউ একজন তাকে কিস করেছিল। সে বুঝতে পারে সেই ছেলেটি আর যাই হোক সে সুপ্রিমো হতে পারে না। জেইন তখন বিশ্বাসের সাথে বলে, সুপ্রিমো সেই ছেলেটা না যাকে আপনি আসল রেসেলভেনিয়া বলছেন। সুপ্রিমো হলো এইচ ক্রেজ, এই পুরো ইউনিভার্সিটির সুপ্রিম স্টুডেন্ট। তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি আবার নাম্বার গুনবো, এর মধ্যে তুমি আমাদের কাছে জেনকে তুলে দিবে, না হলে তোমাদের দুজনকে এখানে একসাথে মরতে হবে। তখন সুপ্রিমো জেইনের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে তোমার কিছু হবে না। আমি এসক্রেজ, তোমার সেই সাহসী যোদ্ধা। ম্যাডাম ভায়োলেট এরপর নাম্বার গুনতে শুরু করে। তখন সুপ্রিমো জেইনকে বলে, ডার্লিং, এখন এখান থেকে পালিয়ে যাও। কিন্তু জেইন শক্ত হয়ে সেখানেই বসে থাকে। তখন সুপ্রিমো জেইনের দিকে তাকিয়ে আবার বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো, কিন্তু আমি যা বলছি তা করো আর এখান থেকে পালিয়ে যাও। ম্যাডাম ভায়োলেট ৩ পর্যন্ত গুনে জেইন আর তাদের উপর গুলি করতে যাবে। ঠিক তখনই সুপ্রিমো জোরে পেছন থেকে কাউকে আসতে দেখে ভাইয়া বলে ডাক দেয়, যেটা দেখে ম্যাডাম ভায়োলেটও অবাক হয়ে যায়। আর তারা দুজনই তখন পেছনে তাকায়। আমরা তখন দেখতে পাই আসলে রেসেলভেনিয়া তার বিড়াল হুইকে নিয়ে সামনের দিকে হেঁটে আসছে। হুই আসলে রেসেলভেনিয়ারই পোষা বিড়াল। যাক, তাকে এভাবে সামনে দেখে জেইন সুপ্রিমোকে জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে? ম্যাডাম ভায়োলেট রেসেলভেনিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তো ভেবেছিলাম সুপ্রিমোই হলো আসল রেসেলভেনিয়া। যদি তা না হয়ে থাকে তাহলে আবার তুমি কে? তখন রেসেলভেনিয়া বলে, আপনার কি আসলে আমার কথা মনে নেই? এই কথা শুনে ম্যাডাম ভায়োলেটের মাথা তো একদম নষ্ট হয়ে যায়। সে সুপ্রিমোকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কোনো মাইন্ড গেম খেলার চেষ্টা করছো? রেসেলভেনিয়া আসলে কে? তখন ফ্রান্সিসকো ভায়োলেটকে শান্ত হতে বলে, কারণ ফ্রান্সিসকো তো চিনে ফেলেছে এই রেসেলভেনিয়াটা আসলে কে। রেসেলভেনিয়া ফ্রান্সিসকোর দিকে তাকিয়ে বলে, সেদিন রাতে আপনার উচিত ছিল আমাকে একেবারে মেরে ফেলা। এই বলে সে তার মাস্কটা খুলে ফেলে। আর আমরা সেদিনের সেই অতীতের দৃশ্যটা দেখতে পাই, যেখানে লাক্স অর্থাৎ রেসেলভেনিয়া তার গার্লফ্রেন্ড সামান্তা একসাথে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই হঠাৎ করে একটা গুলি এসে সামান্থাকে আঘাত করে, আর সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে। লাক্স তখন সামান্থাকে বলে, তুমি প্লিজ হাল ছেড়ো না, আর কয়েকটা স্টেপ পরেই আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু সামান্থার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তারা দুজন তখন গেটের একদমই কাছে ছিল। এই অবস্থায় লাক্স সামান্থাকে হারানোর ভয়ে তাকে ধরে কান্না করতে থাকে। লাক্স সেই সময়কার সুপ্রিম স্টুডেন্ট ছিল, আর সামান্থা ছিল তার সেক্রেটারি, যেমনটা এস আর জেনের কাছে হয়েছে। তাই লাক্সও তখন সামান্থাকে বলতে থাকে, তুমি আমাকে এভাবে রেখে যেতে পারো না, আর এটা আমার অর্ডার। সামান্থা তখন লাক্স আই লাভ ইউ বলে তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লাক্স তখন পাগলের মতো তাকে ধরে কান্না করতে থাকে। এরপর সে বলে, তোমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের সবাইকে আমি তাদের পাপের শাস্তি দিব। ঠিক তখনই সেখানে পেছন থেকে ফ্রান্সিসকো এসে হাজির হয়। সে লাক্সের দিকে বন্দুক তাক করে বলে, সব কিছু শেষ হয়ে গেছে লাক্স, এখন আর আফসোস করে লাভ নেই। তোমাদের লাভ স্টোরি এখানেই শেষ। আমি তোমাকে আগে অনেকবার সতর্ক করেছি,
বলেছিলাম আসল দুনিয়াতে আসলে কে ভালো আর কে মন্দ এইসব কোনো কিছুই ম্যাটার করে না। তোমাকে বলেছিলাম তাকে ভালোবেসে দুর্বল হও না। তখন লাক্স ফ্রান্সিসকোকে উল্টো প্রশ্ন করে, তাহলে আপনি আপনার এই দুর্বলতা কিভাবে লুকাবেন? একদিন পৃথিবীর সবাই আপনাদের এই কাজের ব্যাপারে জেনে যাবে। আপনারা জানেনই না আপনারা আসলে কী নিয়ে খেলছেন। যাই করেন না কেন, শেষটা আপনাদের কন্ট্রোলে নেই। তখন ফ্রান্সিসকো বলে, আসলে আমিও প্রথমে অনেকটা দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু একটা পারফেক্ট ওয়াল তৈরি করতে আমাদের এমন পাগলাটে অনেক কাজই করতে হয়। আর এই সব কিছু সম্ভব হয় শুধু ভালোবাসার জন্য। আর আমার এই অবস্থা তোমার থেকে কে ভালো বুঝবে? তুমিও তো সামান্থার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলে, তাই না? ঠিক একইভাবে আমিও ভায়োলেটের জন্য সব কিছু করতে রাজি। বলতে গেলে আমরা দুজনেই ভালোবাসার শিকার। তখন লাক্স বলে, না, আমরা দুজন এক নই। আমার ভালোবাসা এতটা নির্মম নয়। আর তোমাদের সময় অবশ্যই আসবে। তখন ফ্রান্সিসকো বলে, আমাদের খারাপ সময় আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু যাই হোক না কেন সেটা আর দেখার জন্য তুমি বেঁচে থাকবে না। এটা বলে সে লাক্সকে গুলি করে। এরপর সেখান থেকে সে চলে যায়। এদিকে সেই গুলিটা গিয়ে লেগেছিল একদম ঠিক লাক্সের চোখের দিকে। তার জন্য সে তীব্র ব্যথায় কাতরাতে থাকে, আর এতে করে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। কিন্তু সেদিন সে কোনো মতে জানে বেঁচে গিয়েছিল, আর বর্তমানে ম্যাডাম ভায়োলেটের সামনে দাঁড়িয়ে আছে। এরপর সে বর্তমানে ম্যাডাম ভায়োলেটকে জিজ্ঞাসা করে, কি হলো, এবার আমাকে চিনতে পেরেছেন? আর এর মাধ্যমেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আর আছে মাত্র একটা এপিসোড। শুধু এতটুকুই বলতে চাই, সিজন 1 শেষ হওয়ার পর মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তোমরা সবাই শিওর থাকতে পারো, সিজন 1-এর এত সাকসেস পাওয়ার পর অবশ্যই সিজন 2 আসবে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।